আরে এটা তুমি কি পরে এলে? আমি যে কালকে তোমাকে একটা নতুন গিফট দিলাম সেটা তুমি একবারও খুলে দেখোনি? আজকে বিয়ের পর আমাদের প্রথম ডেট, আর তুমি এই শাড়ি পরে ডেটে যাবে? আমরা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে যাচ্ছি পারুল, কোনো বিয়ে বাড়িতে নয়। মানে তোমার দেওয়া ড্রেসটা আমি দেখেছি, কিন্তু ওটা এতটাই ছোট যে আমার পরতে ভীষণ লজ্জা করছে। অত ছোট ড্রেস পরে আমি বাড়ির বাইরে যেতে পারবো না। তাই ভাবলাম আমি তো বিয়েতে অনেকগুলো শাড়ি উপহার পেয়েছি, সেগুলোর মধ্যে থেকেই না হয় একটা ভালো শাড়ি পরে যাই। অয়ন পারুলের কথা শুনে আর কিছুই বলতে পারে না। দুদিন আগে অয়ন এবং পারুলের বিয়ে হয়, আর আজকে অয়ন ঠিক করে একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে টেবিল বুক করে সে তার নতুন বউয়ের সঙ্গে ডেটে যাবে। আর এমনিতেই যেহেতু পারুল সেদিন সাজতে গিয়ে অনেক লেট করে ফেলে, তাই আর কোনো উপায় না দেখে অয়ন রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। কিন্তু পারুলের সাজগোজ দেখে রেস্টুরেন্টের অনেকেই তার দিকে ঘুরে ঘুরে তাকায়। সেখানেই অয়নের সঙ্গে তার প্রতিবেশী আকাশের দেখা হয়। আকাশও তার সদ্য বিবাহিত স্ত্রী লিজাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে। আরে অয়নদা নাকি? কি ব্যাপার, তুমিও তো দেখছি বৌদিকে ডেটে নিয়ে এসেছো। তোমরা কি এরপরে বিয়ে বাড়িটারি কোথাও যাবে নাকি? তা না হলে বৌদি এত সুন্দর সেজে এসেছে, দেখে তো মনে হচ্ছে বৌদি বিয়ে বাড়িতে যাবে। এই শয়তানটা ইচ্ছে করে আমাকে অপমান করছে। কপাল জোরে সরকারি চাকরি জুটিয়ে ফেলেছে, তাই এরকম একটা সুন্দরী বউ জুটে গেল। ছি ছি ছি, এক সময় আকাশের থেকে ভালো ভালো গার্লফ্রেন্ড পটিয়েছিলাম, আর এখন আমার কপালে এরকম ব্যাকডেটেড জুটলো যে লোকের কাছে অপমানিত হতে হচ্ছে। আসলে আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাই আর কি। অ্যাকচুয়ালি আমার বউ মডার্ন জামা কাপড় পরতে লজ্জা পায়, ওটা কোনো ব্যাপার না, কিছুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। ও তাই নাকি? আমাদেরও তো অ্যারেঞ্জ ম্যারেজ। লিজার কিন্তু চয়েস আছে, লিজা তো আবার ফ্যাশন ডিজাইনিং নিয়েও পড়াশোনা করেছে। যাই হোক, তাহলে আমরা অয়নদাদের সঙ্গে এই টেবিলেই বসে পড়ি নাকি? কি বলো লিজা? আকাশের কথায় লিজা কোনো আপত্তি জানায় না, কিন্তু প্রতিবেশীর এরকম সুন্দরী বউ দেখে অয়নের ভীষণই লজ্জা লাগে। তার উপর লিজা অত্যন্ত সুন্দর ড্রেস আপ করে থাকে এবং খুব সুন্দর মেকআপও করে আসে। এমন সময় অয়ন ঠিক করে সে নিজের বউকে নিয়ে কিছু ভালো ইমপ্রেশন রাখবে। তাই অয়ন মেনু কার্ডটা পারুলের হাতে ধরিয়ে দিয়ে বলে, এই নাও মেনু কার্ড, তোমার যা যা পছন্দ তুমি তাই অর্ডার করতে পারো। বিল নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আসলে কি বলতো, আমার বউ টাকা পয়সা খরচা করতে একদম পছন্দ করে না, ও খুব হিসেবি। আসলে আমার তো সেরকম ভাবে কিছু পছন্দ নয়, তোমার যা ভালো লাগে তুমি তাই অর্ডার করো, তোমার পছন্দই আমার পছন্দ। পারুলের কথা শুনে অয়ন নিজেই সব খাবার দাবার অর্ডার করে, ফ্রাইড রাইস, চিলি চিকেন ইত্যাদি। কিন্তু সেই খাবার খেতে খেতে পারুল হঠাৎই লক্ষ্য করে চিলি চিকেন শেষ হয়ে গেছে। তাই সে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আরে ও দাদা, শুনুন না, শুনুন, তাড়াতাড়ি এদিকে আসুন, আমাদের টেবিলে চিকেন শেষ হয়ে গেছে, চিকেন দিয়ে যান। পারুলের এরকম গাইয়া আচরণ দেখে রেস্টুরেন্টে সবাই হেসে গড়িয়ে পড়ে। এমনকি আকাশ এবং লিজাও ভীষণই হাসাহাসি করতে থাকে। তারা খুব ভালো মতোই বুঝতে পারে যে পারুল এক নম্বরের গাইয়া মেয়ে। অয়নও তার বউয়ের প্রতি ভীষণই লজ্জিত বোধ করে। পারুল, এসব তুমি কি করছো? আমার মান সম্মানটা তো পুরো জলে ডুবিয়ে দিলে। না, আমি আর কিছুতেই এদের সামনের মুখ দেখাতে পারবো না। চলো এক্ষুনি বাড়ি চলো। আমি যদি জানতাম তুমি এরকম স্বভাবের একটা মেয়ে, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না। এই বলে অয়ন পারুলকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। অয়ন বাড়ি ফিরে খুব ভালো মতোই বুঝতে পেরে যায় পারুলকে বিয়ে করে সে বড্ড গ্যাড়াকলে পড়ে গেছে। তাই সে মনে মনে পারুলের উপর ভীষণই রেগে থাকে। এমনকি অয়ন তার মায়ের কাছে গিয়ে বলে, মা, তুমি আমাকে কোন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছো? কোনো ক্লাস নেই, কিচ্ছু না, ওর জন্য আমার মান সম্মান চলে গেল। তুমি তো খুব বলেছিলে মেয়েটা নাকি দেখতে খুব ভালো, গ্র্যাজুয়েট, কিন্তু তোমার বৌমা তো ড্রেসিং সেন্স বা স্মার্টনেস এর কিছুই বোঝে না। আমি এরকম মেয়ের সঙ্গে থাকতে পারবো না। এই একদম চুপ করে থাক। ওই যে 40 বিঘা জমি আর একটা ফরচুনার পেয়েছিস, শুধুমাত্র ওই মেয়েটার জন্যই। একটু আনস্মার্ট তাতে কি হয়েছে? ওর বাবা বিয়েতে অনেক ভালো যৌতুক দিয়েছে, তাই আমি তোর এসব ফালতু কথা একদম শুনতে চাই না। মা, তুমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছো না। আমি 40 বিঘা জমি আর ফরচুনারের জন্য আমার জীবনটা নষ্ট করতে পারবো না। তুমি যদি আগে আমাকে এই কথাগুলো বলতে, আমি জীবনে কোনোদিন এই মেয়েকে বিয়ে করতাম না। তুমি একবার দেখেছো আকাশের বউ কত স্মার্ট আর মডার্ন? আমার তো ওইরকমই মেয়ে চাই। শোন, জীবনে কিছু পাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইসও করতে হয়। তোকে আমি অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার বানিয়েছি, তোকে মানুষ করতে গিয়েই তো আমার সমস্ত টাকা শেষ হয়ে গেছে। অ্যাটলিস্ট এরকম মেয়ের জন্য আমাদের সম্পত্তি কিছুটা বেড়েছে, সেটার কথা একবার ভাব। মায়ের কথা শুনে অয়ন আর কিছুই বলতে পারে না, কিন্তু অয়ন কিছুতেই পারুলকে মন থেকে মেনে নিতেও পারে না। একদিন অয়ন তার ঘরে জানালা দিয়ে পাশের বাড়ির প্রতিবেশীর বউ লিজাকে একটা টি শার্ট এবং হাফ প্যান্ট পরে ছাদে জামা কাপড় মেলতে দেখে, যা দেখে অয়নের খুবই ভালো লাগে। অয়ন ওরকম হাফ প্যান্ট এবং টি শার্ট নিয়ে এসে পারুলের কাছে যায়।
এই নাও, আজ থেকে তুমি বাড়িতে এই জামা কাপড়গুলো পরে থাকবে। তোমাকে প্রত্যেকদিন এই শাড়ি পরে দেখতে আমার একটু ভালো লাগে না। এখন তুমি শহরে থাকো, তোমার বিয়ে হয়ে গেছে, তোমাকে এখানে আদব কায়দা অনুযায়ী চলতে হবে। বাড়িতে এরকম শর্ট ড্রেস পরার অভ্যাস করলে তবেই তুমি শর্ট ড্রেস পরে বাইরে যেতে পারবে। এ বাবা, ছি ছি, এই সমস্ত জামা কাপড় বাড়িতে পরে নাকি? না বাবা, আমি শাড়িই পরবো। আমি এই সমস্ত ছোট ছোট জামা কাপড় পরতে চাই না। আমার বাপের বাড়ির পাশে একজন ভিখারি থাকে, সেও এর থেকে বড় বড় জামা কাপড় পরে। পারুলের কথা শুনে অয়ন ভীষণই রেগে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না পারুলকে সে কি করে মডার্ন বানাবে। অন্যদিকে আকাশ প্রত্যেক দিনই লিজার সঙ্গে সুন্দর সুন্দর ছবি পোস্ট করে, আর লিজাও ডেলি সুন্দর জামা কাপড় পরে ছবি তোলে, যা দেখে অয়নের মনে মনে খুবই হিংসা হয়। একদিন অয়নের বাড়ির দরজায় নক পড়লে অয়ন দরজা খুলে লিজাকে দেখতে পায়। হাই অয়ন দা, আপনার সঙ্গে সেদিনকে রেস্টুরেন্টে দেখা হলো। আপনি আমাকে চিনতে পারছেন? আমি লিজা, আকাশের ওয়াইফ। আসলে আমি আজকে কিছু কন্টিনেন্টাল ডিশ রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনি একটু টেস্ট করে বলবেন কেমন হয়েছে। বাবা, তুমি রান্না করতে পারো? আমি তো ভাবলাম তুমি রান্না বান্না কিছুই পারো না। যাক, আজকালকার মেয়েরা তাহলে সবকিছুই করতে পারে, দেখে খুব ভালোও লাগলো। তবে আমি কিন্তু এরকম কন্টিনেন্টাল রান্না করতে পারি না, আমি শুধু ভালো বিরিয়ানি বানাতে জানি। তবে আমি জানি তুমি মোটা হয়ে যাওয়ার ভয় আমার হাতের বিরিয়ানি খাবে না। ডোন্ট ওয়ারি অয়নদা, আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে সবার আগে জিমে ওয়ার্কআউট করতে যাই, তাই আমি যদি একদিন বিরিয়ানি খেয়েও ফেলি তাতেও আমার সেরকম কোনো প্রবলেম হবে না। লিজার কথা শুনে অয়ন খুবই ইমপ্রেস হয়, তাই অয়ন বেশ কিছুক্ষণ ধরে লিজার সঙ্গে গল্প করতে থাকে। এমন সময় পারুল অয়নকে লিজার সঙ্গে হেসে হেসে গল্প করতে দেখে ফেলে। এ কি, এটা তো এই পাশের বাড়ির মেয়েটা। আমার বর এই পাশের বাড়ির মেয়েটাকে দেখেই তো সবসময় আমাকে নকল করতে বলে। এই মেয়েটা যদি আমার বরকে চুরি করে নেয়, আজকে যা হেসে হেসে কথা বলছে, না না, কিছু একটা করতে হবে। এই ভেবে পারুলও তার রান্না করা খাবার দাবার রান্নাঘর থেকে নিয়ে আসে, আর সে লিজার হাতে খাবারগুলো ধরিয়ে দিয়ে বলে, এই নাও, আজকে আমি নারকেল দিয়ে চাল কুমড়ো, সজনে শাক, দুধ শুক্তো, শাকের ঘন্ট, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর দেশি মোরগের ঝাল রান্না করেছি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ পারুল, বাট স্যাডলি আমাদের বাড়িতে আমরা এরকম রান্না বান্না খাই না। আমার আবার দেশি খাবার খেতে খুব একটা ভালো লাগে না। আমি মোস্টলি স্যালাড, রোস্টেড চিকেন এসবই প্রেফার করি। এনিওয়ে অয়নদা, আজ আমি আসি, বাই বাই। এই বলে লিজা কোনো খাবার না নিয়েই সেখান থেকে চলে যায়, যা দেখে অয়ন আবার পারুলের উপর রেগে গিয়ে বলে, আবার আমার মান সম্মানটা ডুবিয়ে দিলে। তুমি না এবার থেকে একটা কাজ করবে, গেস্টের সামনে বেরোবেই না। তোমাকে যে লোকের সামনে বউ বলে পরিচয় দিতে আমার কতটা লজ্জা লাগে আমি বলে বোঝাতে পারবো না। যেমন তুমি সেরকম তোমার রান্না বান্না। ইস, লিসের মতো এত সুন্দরী মডার্ন মেয়ে যদি আমার বউ হতো তাহলে কত ভালোই না হতো। কি মরতে যে আমি ওই পারুলকে বিয়ে করতে গেলাম। এই বলে অয়ন সেখান থেকে চলে যায়। সেদিন অয়ন লিজার হাতে রান্না করা খাবারগুলো খায়। এমনকি অয়ন নিজেই রাত্রিবেলা বিরিয়ানি বানিয়ে লিজাদের বাড়িতে গিয়ে একসঙ্গে ডিনার করে আসে। পারুল জানালা দিয়ে সবই দেখতে পায়, আর তার মনে মনে খুবই খারাপ লাগে, কিন্তু তবুও পারুলের কিছু করার থাকে না। অন্যদিকে সেদিন লিজার বর আকাশের বাড়ি ফিরতে অনেক লেট হয়, তাই অয়ন সেই সুযোগে অনেকক্ষণ ধরে লিজার সঙ্গে গল্প করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। এখন বেশ কয়েকদিন ধরেই অয়ন লক্ষ্য করে প্রত্যেক দিনই লিজা সুন্দর করে মেকআপ করে নিজের ঘরে জানালার সামনে দাঁড়িয়ে থাকে, আর অয়নের সঙ্গে খুব গল্প করে। অয়নেরও লিজার সঙ্গে কথা বলতে ভীষণই ভালো লাগে। এমনকি একদিন অয়ন পারুলকে বলে, শোনো, আজকে থেকে তোমাকে আর টিফিন বানিয়ে দিতে হবে না। তুমি তো প্রত্যেকদিন আমাকে রুটি, আলু ভাজা, কুমড়োর তরকারি ওইসবই দাও। আগের দিন অফিসে মাছ ভাত দিয়েছিলে। আমি জানি তুমি এতটাই গাইয়া যে এটাও বোঝো না যে স্বামীকে কি টিফিন দিতে হয়। আজ থেকে লিসা আমাকে টিফিন করে দেবে, তাই তোমার টিফিন বানানোর কোনো দরকার নেই, বুঝেছো? কিন্তু তুমি নিজের বউয়ের হাতে রান্না ছেড়ে পাশের বাড়ির প্রতিবেশীর বউয়ের হাতে রান্না খেতে যাবে? এটা কি ভালো দেখায়? তুমি আমাকে বলো তুমি কি খেতে চাও, আমি প্রত্যেকদিন তোমাকে টিফিনে। পারুলের কথা শেষ হতে না হতেই অয়ন সেখান থেকে চলে যায়। এতে করে পারুলের ভীষণ খারাপ লাগে। কিছুক্ষণ বাদে অয়নের টিফিন খাওয়া হয়ে গেলে তার এক কলিগ বিজয় অয়নের কাছে এসে বলে, অয়নদা শোনো না, আজকে না আমাকে একটু ডেটে যেতে হবে। আমার গার্লফ্রেন্ড আজকে অনেকদিন বাদে বাড়ি থেকে আসতে পারবে বলছে। তুমি প্লিজ আমার ফাইলগুলো একটু দেখে নিও। আমার গার্লফ্রেন্ড আমার অফিসের নিচে দাঁড়িয়ে আছে। বাবা, শেষমেশ তুইও প্রেম করছিস দেখছি। একমাত্র আমিই জীবনে কিছু করতে পারলাম না। শেষ পর্যন্ত মায়ের পছন্দের মেয়ের সঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজ করতে হলো। যাকগে, কি আর করা যাবে, যা যা।
বিজয় এই সুযোগে অফিস থেকে ছুটি নিয়ে কেটে পড়ে, কিন্তু সেদিন বাড়িতে ফিরে অয়ন লক্ষ্য করে তাদের পাশের বাড়ি আকাশ এবং লিজাদের বাড়িতে প্রচন্ড ঝগড়া ঝামেলা হচ্ছে। লিজা, তুমি সত্যি করে বলো তো তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? আমি খুব ভালো করেই জানি ওটা কোন ছেলে ছিল। আমার বন্ধুরা সব ছবি তুলে পাঠিয়েছে, তাই তুমি এখন কিছুতেই অস্বীকার করতে পারবে না। তোমাকে বিয়ে করেছি বলে কি তুমি আমার মাথায় কিনে নিয়েছো? আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আমার যার সঙ্গে ইচ্ছা হবে আমি তার সঙ্গেই ঘুরবো, তার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে? এসব তুমি কি বলছো লিজা? তুমি আমার ওয়াইফ, অফকোর্স আমাকে কৈফিয়ত দিতে হবে। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ আমি জিজ্ঞেস করতে পারি না? এই কয়েকদিন ধরেই তো দেখছি তোমার আমাদের পাশের বাড়ির রয়নের সঙ্গে খুব ভালো ভাব হয়েছে। কি ব্যাপার বলো তো? শোনো, তোমার যদি আমাকে নিয়ে এত প্রবলেম হয়ে থাকে কোনো ব্যাপার নয়, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এই বলে লিজা বাড়ি ছেড়ে চলে যায়। ঠিক সেদিনই বিজয়ের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজয় এবং লিজার একসঙ্গে ছবি দেখে অয়নের আর কিছু বুঝতে বাকি থাকে না যে লিজা আসলে বিজয়ের সঙ্গেই ডেট করে। ঠিক এমন সময় পারুল ঘরে ঢুকে এসে বলে, দেখো আমি বুঝতে পারছি আমি গাইয়া, তোমাদের মতো এত মডার্ন এত স্মার্ট মেয়ে নই আমি। ছোট ছোট ড্রেস পরে হয়তো আমি তোমাকে দেখাতে পারবো না, কিন্তু আমি ইউটিউব দেখে বিদেশি রান্না বান্না শিখেছি। এই দেখো আলু সিদ্ধ, হালকা পোড়া চিকেন, আর এটা সস আজকে প্রথমবার বানালাম তোমার জন্য। পারুলের কথা শুনে অয়ন বুঝতে পারে কেউ মডার্ন মানে এরকম গ্যারান্টি নেই যে সে লয়াল হবে। পারুল হয়তো আনস্মার্ট হতে পারে, কিন্তু সে যথেষ্ট ভালো মনের মানুষ। তাই অয়ন পারুলের হাতে রান্না খেয়ে বলে, পারুল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমার সঙ্গে লিজার তুলনা করে একদমই ঠিক কাজ করিনি। স্বামী হিসেবে আমার এরকম করাটা একদমই উচিত হয়নি। এরপর থেকে তোমার মডার্ন হওয়ার চেষ্টা করার কোনো দরকার নেই। তুমি আমার জন্য ভালোবেসে যা রান্না করবে আমি তাই খেয়ে নেব। অয়নের কথা শুনে পারুল অত্যন্ত খুশি হয়। অন্যদিকে কয়েকদিনের মধ্যেই লিজা এবং আকাশের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর লিজা একটা মোটা অ্যামাউন্ট অ্যালিমনি দাবি করে। অয়ন সবকিছুই দেখে শুনে বুঝতে পারে পারুলকে বিয়ে করে সে কোনো ভুল কাজ করেনি। নন্দিতা দেবীর একটা নয়, মিনি, টিয়া, পপি, মোহিনী এবং ফাল্গুনী নামে পাঁচটা মোটা বৌমা ছিল। নন্দিতা দেবী খুবই রোগা ছিল। সে যখনই তার 5 বৌমাকে নিয়ে বাইরে কোথাও যেত, সবাই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো, কারণ 5টা মোটা বৌমার সামনে নন্দিতা দেবীকে ভালো করে দেখাও যেত না। সবাই তাকে 5 মোটা বউয়ের রোগা শাশুড়ি বলে রাগাতো। এতে নন্দিতা দেবীর খুব খারাপ লাগলেও তার 5 বৌমা লোকের কথায় কখনোই কিছু মনে করতো না। একদিন নন্দিতা দেবী তার 5 বৌমাকে নিয়ে তার এক আত্মীয়র বাড়িতে যায়। এসো এসো, ভেতরে এসো দিদি। এরা কারা গো তোমার সঙ্গে? তুমি বডিগার্ড নিয়ে ঘোরো নাকি আজকাল? এরা 5 জন কারা গো? আরে বডিগার্ড নয়, এরা তো আমার বৌমা, আমার 5 ছেলের বউ। তুমি তো এদের দেখোনি কোনোদিন, তাই নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো করেছো। হ্যাঁ হ্যাঁ, এই তোমরা বসো বসো বসো, সবাই বসো। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আপনি ব্যস্ত হবেন না, আমরা বসছি। এমনিও এতটা রাস্তা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি আমরা। এই বসো সবাই। এই বলে মিনি সোফাতে বসে পড়ে। মিনির পাশে নন্দিতা দেবীর বাকি 4 বৌমাও বসে পড়ে। সোফাটা হঠাৎ করে জোরে আওয়াজ করে ভেঙে যায়। 5 বৌমা ভয় পেয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। সবাই অবাক হয়ে যায়। বাপ রে বাপ, এ কি করলে গো তোমরা? আমাদের নতুন সোফাটা ভেঙে দিলে। কিছুদিন আগেই কেনা হয়েছিল। তোমরা এত মোটা, বাবা রে বাবা, তোমাদের 5 জনের ওজন তো অনেক বেশি। আমার সোফা তোমাদের 5 মোটা বউয়ের ওজন সহ্য করতে পারেনি, তাই ভেঙে গেল। মাসিমা, এতে আমাদের কোনো দোষ নেই। ঘরে ফার্নিচার সবসময় শক্তপোক্ত ধরনের দামি দামি তৈরি করতে হয়, যাতে আমাদের মতো 5 জন কেন 10 জন উঠলেও না ভাঙে। এত দুর্বল সোফা বাড়িতে কেউ রাখে নাকি? সেই আমাদের মতো মানুষ সোফাতে উঠলে যদি সোফা ভেঙে যায়, তাহলে মোটারা উঠলে কি হবে? মোটারা মানে? তোমরা কি মোটা নও নাকি? তোমরা নিজেদের রোগা মনে করো? আমরা মোটা কে বললো? আমরা তো স্বাস্থ্যবান। যারা অনেক মোটা হয় তাদেরকে মোটা বলে। শুধু শুধু আমাদের ডেকে এরকম একটা পচা নড়বড়ে সোফাতে বসতে দিয়ে অপমান করলেন আপনি। এই তোমরা চুপ করো। কি হচ্ছেটা কি? নিজেরা দোষ করে সোফার উপর দোষ দিচ্ছ। সোফাটা দুর্বল নয়, তোমরা মোটা। তোমাদের ওজন বেশি, তাই সোফাটা ভেঙে গেছে। আলাদা আলাদা বসতে পারো না নাকি তোমরা? এই করে তো বাড়ির কতগুলো চেয়ার, সোফা আর খাট ভেঙে ফেলেছো। দিদি, আপনি জেনে শুনে তাহলে এদেরকে নিয়ে এলেন কেন আমার বাড়িতে? ক্ষমা করবেন, এদেরকে দেখেই মনে হচ্ছে এরা অনেক খায়। আমি
আমি কয়েকজনের মতো খাবারের ব্যবস্থা করেছি। এদের সামনে ওই খাবারগুলো দিলে এদের পেট ভরবে না, আর এরা আবার আমাকেই অপমান করবে। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। এই চলো তোমরা এখান থেকে, চলো চলো সবাই চলো। নন্দিতা দেবীর তার বৌমাদের উপর খুব রাগ হয়, তাই সে সেদিনের পর থেকে তার 5 বৌমাকে আর কোনো আত্মীয় স্বজন অথবা রিলেটিভদের বাড়িতে নিয়ে যেত না। আসলে তার 5 বৌমাই পেটুক প্রকৃতির ছিল। তারা প্রয়োজনের চেয়ে অনেক বেশি বেশি খাবার খেতে ভালোবাসতো। বিশেষ করে বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেতে তারা খুবই পছন্দ করত। তাই তারা দিনের পর দিন আরো বেশি মোটা হয়ে যাচ্ছিল। নন্দিতা দেবীর 5 ছেলেই কাজের সূত্রে বাইরে থাকতো। একদিন বাড়ির 5 ছেলে ছুটি কাটাতে বাড়ি ফিরে আসে। আরে মিনি, তুমি তো আরো মোটা হয়ে গেছো দেখছি। তোমাকে তো চিনতেই পারছি না আমি। আমি মোটা হইনি, বুঝেছো? বাইরে থেকে থেকে ঠিকমতো খাবার না পেয়ে তুমি রোগা হয়ে গেছো, তাই এমন মনে হচ্ছে তোমার। আচ্ছা চলো, ঘরে চলো, তোমার সঙ্গে কথা আছে। মিনি রাজেশকে ঘরে নিয়ে চলে যায়। রাজেশ, তুমি অনেকদিন পরে বাড়িতে এসেছো, চলো না আজকে আমরা শপিং এ যাই। তুমি অনেকদিন আমাকে শপিং করাতে নিয়ে যাওনি, চলো না আজকে প্লিজ প্লিজ। ওরে বাবা, বাড়ি আসতে না আসতেই অমনি মাথা খারাপ করা শুরু করে দিলে তো। আমাকে প্লিজ একটু রেস্ট করতে দাও, আমার অনেক কাজ আছে। তুমি মাকে নিয়ে যাও সাথে করে। আমি বাড়িতে রেস্ট করতে এসেছি, ওকে? অনলি রেস্ট করব। না, মা তো আমাদের সঙ্গে কোথাও যেতেই চায় না। সবাই মাকে রোগা শাশুড়ি বলে রাগায়। আর তাছাড়া মা তো হাওয়ায় উড়ে উড়ে অনেক জোরে জোরে হাঁটে। আমি তো মায়ের সঙ্গে অত তাড়াতাড়ি হাঁটতেও পারি না, জানো? তুমি চলো না প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, যাবো সন্ধ্যাবেলা। এবার একটু রেস্ট করতে দাও আমাকে। সন্ধেবেলা রাজেশ মিনিকে নিয়ে একটা বড় শপিং মলে যায়। তাদের দুজনকে একসঙ্গে দেখে শপিং মলের একজন সেলসম্যান বলে, বলুন ম্যাডাম, কি লাগবে আপনার? আপনার জন্য শাড়ি দেখাবো নাকি? আপনার ছেলের জন্য জামা প্যান্টও আছে। খুব ভালো ভালো কালেকশনের প্যান্ট আছে, দেখতে পারেন। ওই সমস্ত ডিজাইন ছেলেরা খুবই পছন্দ করছে আজকাল। এটা শুনে মিনি খুব জোরে হেসে ফেলে, আর অন্যদিকে রাজেশ খুব রেগে যায়। ও হ্যালো, আমি এনার ছেলে না, আমি এনার হাজব্যান্ড, ওকে? না জেনে উল্টোপাল্টা কথা বলবেন না একদম। ও সরি স্যার, কিছু মনে করবেন না প্লিজ। আসলে ম্যাডাম এত মোটা আর আপনি এত রোগা, এনার পাশে তো আপনাকে অনেক ছোট বাচ্চা মনে হচ্ছে, তাই আর কি। তাই আমি এমন বলে ফেলেছি। কিছু মনে করবেন না স্যার, প্লিজ 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 ডোন্ট মাইন্ড। না না, আমরা কিচ্ছু মনে করিনি। চলো রাজেশ, চলো। দেখলে তো, তোমাকে সকালেই বললাম না, বাইরে থেকে থেকে তুমি না খেয়ে কত রোগা হয়ে গেছো। সবাই সেটা বুঝতে পারছে। চুপ করো, আমি রোগা হয়নি। তুমি নিজেকে দেখো, দিন দিন হাতি হয়ে যাচ্ছ, আর তবুও সেটা তোমার চোখে বাজছে না, আর আমাকে রোগা বলছে। এই কারণেই আমি তোমার সাথে বাইরে বেরোতে চাই না, বুঝেছো? আরে অদ্ভুত তো, তুমি আমাকে এরকম করছো কেন শুধু শুধু? আমি কি করলাম? ওই লোকটাকে কি আমি শিখিয়ে দিয়েছি এমন বলার জন্য? চুপ করো, আমি অত কিছু জানি না। যা কেনার কিনে নাও, আমি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবো। হয়ে গেলে বলবে শুধু আমাকে। আমি তোমার সাথে সাথে ঘুরতে পারবো না। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় একসঙ্গে হাঁটবে না। তুমি আগে যাবে, তোমার পিছনে আমি যাব। না হলে আবার কেউ বলে বসবে মা আর ছেলে যাচ্ছে। রাজেশের এত কিছু বলার পরও মিনি কোনো কথাতেই কিছু মনে করে না। আসলে মিনি এবং তার বাকি 4 মোটা চা এরকমই ছিল। তাদের মনে কখনো রোগা হওয়ার ইচ্ছাই জাগেনি। এভাবেই সময় কাটছিল। একদিন নন্দিতা দেবী দেখে যে তার মেজ বৌমা টিয়া এবং সেজ বৌমা পপি খালি মেঝের উপর শুয়ে আছে, আর পাশে একটা বালতিতে জল রাখা আছে। এই তোমরা কি করছো দুজনে? মেঝেতে শুয়ে আছো কেন? গরম লাগছে নাকি তোমাদের? এভাবে শুয়ে শুয়ে হাঁপাচ্ছ কেন তোমরা? না, আমরা শুয়ে নেই, আমরা তো কাজ করছি। আমি আর পপি শুয়ে শুয়ে ঘর মুছছি। আসলে বসে বসে ঘর মুছতে খুব কষ্ট হয়, আর শুয়ে শুয়ে ঘর মুছতে কোনো কষ্ট নেই, বরং খুব আরাম লাগে। তোমাদের নিয়ে আমি আর পারছি না সত্যি। এত মোটা মোটা শরীর হয়ে গেছে তোমাদের। বাড়ির গুটি কয়েক কাজ করতে গিয়ে এক একটা কাত হয়ে পড়ছো, সব সময় কুকুরের মতো হাঁপাচ্ছ। আর তারপরও তোমরা রোগা হবে না, এরকমই থাকবে। আর একজন বড় বৌমা 1 বছর আগে ছাদে জামা কাপড় তুলতে গেছে, দেখো ওর কত সময় লাগে। এবছর নামবে নাকি পরের বছর নামবে? এরকম ভাবেই নন্দিতা দেবী তার 5 বৌমাকে নিয়ে খুব অসুবিধার মধ্যে জীবনযাপন করত। একদিন তাদের বাড়িতে পাশের বাড়ির এক প্রতিবেশী কালীচরণ বাবু আসে তার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করার জন্য। আসুন আসুন দাদা, বসুন না। আজকে হঠাৎ করে এত ব্যস্ত মানুষ আমাদের বাড়িতে এলো কি মনে করে?
খুব দরকারি কাজে এসেছি আজকে সব কাজ ছেড়ে। আমি আমার একমাত্র ছেলে রবিনের বিয়ের নেমন্তন্ন দিতে এসেছি, বুঝলেন? এই নিন বিয়ের কার্ড। সামনের মাসের 5 তারিখে বিয়ে আছে। ও মা, এ তো খুবই খুশির খবর। রবিনের বিয়ে ঠিক হয়ে গেল। আমার ছোট ছেলেটা তো আপনার ছেলের বয়সী। খুব খুশি হলাম শুনে। শুধু মুখে খুশি হলাম বললেই চলবে না, সপরিবারে আপনাদের সবাইকে বরযাত্রী যেতে হবে। আর বউ ভাতে তো অবশ্যই যাবেন। আসলে বেশি লোকজন করছি না, কাছের মানুষগুলোকেই বলছি শুধু। সপরিবারে বরযাত্রী? এনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমার বৌমারা যা মোটা, একটা গাড়িতেই ওদের 5 জনকে ধরবে না, ওরাই গুতুগুতি করবে। তাহলে আর বাকি বরযাত্রী যাবে কি করে? কি হলো কি, আপনি কি ভাবছেন বলুন তো? না না, কিছু না। আসলে আমার ছেলেরা বাইরে থাকে তো, এখানে আমি আর আমার বৌমারাই থাকি। হ্যাঁ, আমি ঠিক বুঝেছি। আপনি আপনার বৌমাদের নিয়ে চিন্তা করছেন, তাই তো? আমি জানি আপনার বৌমারা তো এক একটা পালোয়ান। আমি ওদের জন্য একটা এক্সট্রা গাড়ি বুক করেছি, চিন্তা করবেন না। আরে না না, এসবের কি দরকার ছিল? ওরা কেউ যেতে পারবে না বিয়েতে। আমরা বউ ভাতে সবাই যাব। আরে আরে, কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো। আপনার 5 বৌমা আর আপনি একটা গাড়িতে উঠে পড়বেন। আপনি তো এমনিতেও খুব রোগা, গাড়িতে জায়গা না থাকলেও আপনি ধরে যাবেন। 5 মোটা বৌমার যে কোনো একজনের কোলে বসে পড়লেই হলো। আপনাকে এমনিও তো ওদের পাশে দেখা যায় না। এ কি, আপনি আমাদের শাশুড়ি মাকে অপমান করছেন নাকি? উনি রোগা বলে? আমার তো তাই মনে হচ্ছে দিদি। মা রোগা বলে ইনি মাকে অপমান করার চেষ্টা করছেন। দেখুন দাদা, আমার বৌমারা আপনার থেকে বয়সে অনেক ছোট। ওরা আপনার মেয়ের মতো। ওদের ব্যাপারে এমন বলাটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ সেটাই তো, শুধু আমাদেরই নয়, আপনাকেও তো রোগা বলছে। এই তোমরা চুপ করো একটু, আমি কথা বলছি তো। থাক বাবা ছাড়, আমি আর কিছু বলবো না। মাকে রোগা বলে অপমান করছে, মায়ের মনে হয় অপমানিত হতে খুব ভালো লাগছে। আরে ইনি শুধু মাকে রোগা বলেননি, আমাদেরকেও মোটা বলছেন। আর তার মানে ইনি আমাদের সবাইকে অপমান করছেন। দেখুন, আপনারা আমার কথাই রাগ করবেন না। আপনারা সবাই দয়া করে আমার ছেলের বিয়েতে আসবেন। আমি এবার আসছি। এই বলে কালীচরণ বাবু সেখান থেকে চলে যায়। 5 বৌমা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আনন্দে লাফিয়ে ওঠে। এত আনন্দিত হওয়ার কিছু নেই। আমি তোমাদের কাউকেই বিয়ে বাড়িতে নিয়ে যাব না। সব জায়গায় তোমাদেরকে নিয়ে আমি খুব মুশকিলে পড়ে যাই। এবারও তাই হোক, আমি সেটা চাই না। বাড়ি থাকবে তোমরা সবাই। মা এমন করবেন না প্লিজ। আমরা অনেকদিন বিয়ে বাড়ির খাবার খাইনি, আমাদের নিয়ে চলুন না। আমরা কোনো সোফা অথবা চেয়ারে কিছুতেই বসবো না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো, প্লিজ মা। তোমাদের আমি নিয়ে যেতে পারবো একটা শর্তে। কালীচরণ দাদার ছেলের বিয়েতে এখনো 1 মাস বাকি আছে। তোমরা আজ থেকেই নিজেদের মেনটেন করো, রোগা হওয়ার চেষ্টা করো, কম করে খাও, এক্সারসাইজ করো। তোমরা নিজেদের ওজন কমাবে, তারপরে আমি তোমাদের বিয়ে বাড়িতে নিয়ে যাব। মা আপনিও না, কেন শুধু শুধু আমাদের 5 জনকে কষ্ট দিচ্ছেন? সবাই আমাদের পাশে আপনাকে রোগা বলে, এটা কি আমাদের দোষ? আপনার একার জন্য আমরা কেন নিজেদেরকে কষ্ট দেব? আপনি তো বেশি বেশি করে খেয়ে মোটা হতে পারেন। একটু মোটা হয়ে গেলে দেখবেন কেউ আর আপনাকে রোগা শাশুড়ি বলবে না। হ্যাঁ একদম। পেট ভরে না খেলে তো আমাদের কষ্ট হবে, আর এক্সারসাইজ করাও তো অনেক কষ্টকর ব্যাপার। আপনি সেই জায়গায় মজা করে বেশি বেশি করে খেয়ে মোটা হয়ে যান না। চুপ করো তোমরা। আমি রোগা নই, আমার শরীর ফিট আছে। তোমরা রোগা হবে, বুঝেছো কি বললাম? এই বলে নন্দিতা দেবী সেখান থেকে চলে যায়। 5 বৌমা নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাদের মধ্যে কেউই রোগা হওয়ার কোনো রকমের চেষ্টা করে না। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। 5 বৌমা বিয়ে বাড়ি যাওয়ার জন্য খুব জোর করলে নন্দিতা দেবী বাধ্য হয়ে তাদেরকে নিয়ে যায়। বিয়ে বাড়ির সবাই 5 মোটা বউ এবং রোগা শাশুড়িকে দেখে হাসাহাসি করতে থাকে। কালীচরণ বাবু ছেলে রবিন তাদের দেখে বলে, বাবা, তুমি এদেরকে আমার বিয়েতে কেন নেমন্তন্ন করেছো? এরা এত মোটা, বাপরে বাপ, এক একটা তো হাতি সবাই। এদেরকে বরযাত্রী নিয়ে গেলে সবাই কি ভাববে গো? আমাদের খুব অপমান হবে তো। এদের চলে যেতে বলো, গাড়িতে তো জায়গাই ধরছে না। এদের নিয়ে গেলে আমি বিয়ে করতেই যাব না। কালীচরণ দাদা, আপনি শুধু শুধু আপনার ছেলের বিয়েতে ইনভাইট করে এভাবে আমার বৌমাদের অপমান না করলেই পারতেন। আমরা কেউ যাব না, আমাদের ক্ষমা করবেন। আমার বৌমারা মোটা আছে, ঠিক আছে, আমি বুঝে নেব। এই চলো সবাই। নন্দিতা দেবী তার 5 বৌমাকে বাড়িতে নিয়ে চলে আসে। নন্দিতা দেবীর বৌমাদের সবার সামনে অপমান করার ফলে বাড়িতে এসে সে খুব কান্নাকাটি করতে শুরু করে। তাই দেখে তার 5 বৌমারও খুব খারাপ লাগে। মা আপনি কাঁদবেন না,
আমাদের জন্য আপনাকে সব জায়গায় অপমানিত হতে হয়, তবুও আমরা কোনোদিনও আপনাকে বুঝিনি। মোটা হওয়ায় আমাদের নিজেদেরই অনেক অসুবিধা হয়, তবুও আমরা রোগা হওয়ার চেষ্টা করিনি। আমাদের ক্ষমা করুন মা, আমরা এবার থেকে সব কথা শুনবো। আমরা নিজেদের ফিট রাখার চেষ্টা করব, শুধু আপনার জন্য নয়, আমাদের নিজেদের জন্যই করব। হ্যাঁ মা, আমরা এত মোটা হয়ে যাওয়ায় আমাদের বড় আমাদের থেকে দূরে দূরে থাকে। আমরা আজ থেকে বেশি খাওয়ার অভ্যাস ছেড়ে দেব, আর আমরা রোজ এক্সারসাইজ করব। নন্দিতা দেবী তার 5 বৌমাদের কথা শুনে খুবই খুশি হয়। সে তাদের 5 জনকে জিমে ভর্তি করে দেয়। 5 বৌমা তাদের খাবারে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে 5 বৌমাই নিজেদের ফিট রাখতে সক্ষম হয়। রোগা হওয়ার পর 5 বৌমা খুবই খুশি হয়। তারা ভাবতেও পারেনি রোগা হয়ে তারা এত আনন্দ পাবে।